তোমাদের কার কপালে কতটা খারাপ শাশুড়ি জুটেছে আমি তা জানি না। তবে আমি আমার দেখা এক সেরা খারাপের কথা আজ তোমাদের সাথে বলবো। সে হলো আমার মায়ের শাশুড়ি। এই কথাগুলোর অনেক কিছু আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি, আর বাকিটা আমি আমার জন্মের পর থেকে দেখে আসছি। আমার মা যেদিন প্রথম বউ হয়ে এ বাড়িতে আসে, আমার মায়ের শাশুড়ি তাকে বরণ করে ঘরে নেয়নি। বরণ করে নিয়েছিল আমার মায়ের শ্বশুর বাড়িতে থাকা একজন কাজের মেয়ে বা একজন আশ্রিতা। আমার মাকে ঘরে নিয়ে বসাতেই আমার মায়ের শাশুড়ি এসে তার কোচর ভর্তি করে কতগুলো কাঁঠালের ভোঁচড়া ঢেলে দেয় এবং বলতে থাকে, খা দিকলার বাচ্চা খা, বাপের জীবনে তো খাস নাই। যে মেয়েটি এখনও ভালো করে চিনেই না তার শাশুড়িকে, শুরু হয়ে গেল তার সাথে জনমের শত্রুতা। সেদিন বিয়ের রাতে বিয়ের অনুষ্ঠানের যত মশলা আমার মাকে দিয়েই বাটানো হয়। মাদ্রাসে পড়া ছোট্ট মেয়েটি হাতের জ্বালা পোড়ায় এক ফোঁটা চোখের পানিও ফেলতে পারেনি। চোখের পানি ফেলার আগেই তার জন্য নিয়ে আসা হয় নতুন আরেকটি কাজ। কতগুলো চাল আর ডাল মিশ্রিত করে এনে আমার মাকে বাছতে দেওয়া হয়। কাজটি দেখে অনেকে উৎসাহ নিয়ে এগিয়ে আসে আমার মাকে সাহায্য করার জন্য। কিন্তু আমার মায়ের শাশুড়ি তাদের সাফ ভাষায় জানিয়ে দেয় যে এই কাজে আমার মাকে সাহায্য করবে, কাল থেকে সে আর এ বাড়িতে আসতে পারবে না। তাই সবাই আগ্রহ হারিয়ে যার যার মতো চলে যায়। তবে কাজটা আমার মাকে একাই করতে হয়েছিল, যেটা কি না কোনো কাজের ভিতরেই পড়ে না। নাই কাজের অকাজ, চাল থেকে ডাল বাজ। পরের দিন সকাল থেকে শুরু হয়ে যায় আমার মায়ের জন্য স্থায়ী চাকরের কাজ। আমার বাবা ছাড়াও আমার বাবার আরও 9জন ভাই বোন আছে। তার ছোট ভাইদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করা, বাড়ির রাখাল থেকে শুরু করে সবার জন্য খাবার রান্না করা, বাড়ির রাখালদের সাথে পাল্লা দিয়ে খ্যারের পালা তৈরি করা, পুকুর থেকে মাটি কেটে উঠানে ফেলা এবং সেই উঠানে রোজ গোবর দেওয়া, যাতে বৃষ্টি এলে গোবর ধুয়ে যায় কিন্তু এক ফোঁটা মাটিও ধুয়ে যেতে না পারে। হাঁসের জন্য শামুক কুড়ানো, গোবরের ঘুঁটে বানানো, আর সে ঘুঁটে বিক্রি করে টাকা নিত আমার মায়ের শাশুড়ি। এগুলো আমার নিজের চোখেই দেখা। খ্যারের বোঝা মাথায় করে মাঠে নিয়ে শুকানো, ধানের বোঝা মাথায় করে বাড়িতে আনা, এমন কোনো কাজ নাই যা আমার মাকে দিয়ে করানো হয় নাই। কিন্তু কোনো দিন আমার মাকে পেট ভরে খেতে দেওয়া হয় নাই। বাড়ির কুকুরের ফ্যানটুকু আমার মা কুকুরের সাথে ভাগ করে খেয়েছে। অর্ধেকটা ফ্যান কুকুরকে দিয়েছে, আর বাকি অর্ধেকটা আমার মা খেয়েছে। ধানের বতর বা ফসল কাটার সময় হলে একটা রাতও আমার মাকে ঘুমাতে দেওয়া হয়নি। রাত জেগে 4 থেকে 5টা মলন দিতে হতো। মলন হলো গরুর ঘাড়ে বাঁশ বেঁধে খ্যারের উপর গোল গোল করে ঘোরানো, যাতে ওই খ্যারের ভেতরে 2-1টা ধান লেগে থাকলে তা মাটিতে পড়ে যায়। উদ্দেশ্য ওই অল্প একটু ধান নয়, উদ্দেশ্যটা হলো আমার মাকে খাটানো। একটি রাতও আমার মায়ের ঘরে কুপি জ্বালাতে দেওয়া হয় নাই। সন্ধ্যাবাতি দেখিয়ে সে কুপি নিয়ে যাওয়া হতো, যেন বাতি জ্বালিয়ে কেরোসিন না ফুরায়। আমার মা বলেছে রোজ সে এইভাবে সন্তানের প্রস্রাব পায়খানা বুকে করে শুয়ে থাকতো, আর রোজ সে কাঁথা কাপড় তাকে ধুতে হতো। আমার স্পষ্ট মনে আছে, আমরা যে ঘরটাতে থাকতাম তাতে মাঝ বরাবর একটা বেড়া দেওয়া ছিল। এক পাশে ফার্মের মুরগি পালা হতো, আর বাকি অংশে আমরা থাকতাম। এত অত্যাচারের পরেও আমার বাবা কোনো দিন প্রতিবাদ করে নাই।
আর এই প্রতিবাদ না করার জায়গায় আমি আমার বাবাকেও সম্মান করতে পারি না। নিজের মাকে কিচ্ছু বলে নাই, কিন্তু আমার মায়ের প্রতি অবিচার হতে দিয়েছে। কেন? আমার বাবার তো আরও 6টা ভাই ছিল, তাদের বউকে তো এগুলা কিচ্ছু করতে হয় নাই। তবে আমার বাবাই কেন আমার মায়ের জীবনটা এমনভাবে কষ্টে ভরিয়ে দিল? আমার মা যদি কোথাও যেত, রাস্তাঘাটে গ্রামের কারোর সাথে দেখা হয়ে যেত, তারা বলতো, আপনি নাকি শ্বশুরবাড়ির জন্য কিছুই করেন নাই। আপনার শাশুড়ি ননদ দেবররা বলে। আমার মা আমার কাছে এসে কান্না করত। আমি বলতাম, মা, তোমার এই দুঃখের কোনো মালিশ হয় না। তুমি এক স্বামীর ভাত খেতে আরও 6 ভাইয়ের ভাত রান্না করে খেয়েছ, তবু তোমার নাম নাই। তাই যদি পারো ভুলে যাও। আমি বলেছি সত্যি, কিন্তু আমার হৃদয় থেকেও রক্ত ঝরেছে, আর আজও ঝরছে। তবে ওই মানুষটা কী করে ভুলে যাবে যে কষ্টগুলো ভোগ করেছে? তাই তোমাদের ভিতরে কেউ যদি এর 1 ভাগ খারাপ শাশুড়িও পেয়ে থাকো, তবে যত তাড়াতাড়ি পারো স্বামীকে নিয়ে দূরে সরে যাও, কিন্তু ভুলেও স্বামীর ঘর ছেড়ো না। তবে লোকে তোমাকেই অপবাদ দেবে। স্বামীকে নিয়ে দূরে চলে যাও এবং সুখে ঘর বাঁধো, যেখান থেকে শ্বশুরবাড়ির লোকজন তোমার প্রতি আঙুল তুলে যদি বলে তুমি তাদের জন্য কিচ্ছু করো নাই, তবে যেন তোমার এক বালিকণা কষ্টও না লাগে, বরঞ্চ একটা স্বস্তি বোধ করো। সত্যিই তো, আমি তাদের জন্য তো কিচ্ছুই করি নাই, তবু আমি ভালো আছি। আর আমার মতে ভালো থাকো, ভালো থাকাটাই উচিত।